আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের জন্য শুভকামনা। অতি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অনেক আলাপ আলোচনায় আসছে দায় মুক্তি প্রসঙ্গটি। কে কে দায় মুক্তি নেবেন, কাকে কাকে দায় মুক্তি দেওয়া হবে, এভাবে এই আলোচনাটার মাঝখানে যার যার ব্যক্তিগত দিক, যার যার গোষ্ঠীর দিকটাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ যারা 2024-এর জুলাই অগস্টের অস্থির সময় দায়িত্ব পালন করেছিলেন, তাদেরকে শাস্তির মুখোমুখি করার একটি প্রক্রিয়া চলছে। অনেককে গ্রেপ্তার করা হয়েছে, অনেকের বিচার চলছে। কিন্তু মনে রাখতে হবে, তারা আইনানুগভাবে একটা সরকার কাঠামোর অধীনে মানুষের জীবন এবং সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেছেন। যদি কেউ অপ্রয়োজনীয় ফোর্স, শক্তি প্রয়োগ করে থাকেন, সেটা অন্যায়, সেটা অবৈধ, সেটা শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু যদি কেউ দেখেন যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ ধ্বংস করে ফেলা হচ্ছে, তাহলে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্য তার যে দায়িত্ব, সে দায়িত্ব তিনি পালন করবেন। এটাই আইন এবং সাংবিধানিকভাবে তার বৈধ কর্তব্য। যদি কেউ দেখেন যে মানুষকে হত্যা করা হচ্ছে অথবা তাকে হত্যা করা হবে, তাহলে আত্মরক্ষার অধিকার তার আছে। সেই আত্মরক্ষার অধিকার বাস্তবায়নের জন্য তিনি যদি আঘাতকারীর উপরে প্রতিঘাত করেন, তাহলে সেটাকে সেলফ ডিফেন্স, আত্মরক্ষার অধিকার হিসাবে গণ্য করা হবে। আইনের দৃষ্টিতে সেটা কোনো অপরাধ না। যদি কেউ দেখা যায় দেশের বৈধ আইনানুগ প্রক্রিয়ার সরকার ব্যবস্থা বা প্রতিষ্ঠান ধ্বংস করতে কেউ অবৈধ উপায়ে কোনো কর্মকাণ্ড করছেন, তাকে ঠেকাবার জন্য প্রাথমিক, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ের কর্মকাণ্ডের পরে যদি তিনি সেটাকে প্রতিরোধ করতে শক্তি প্রয়োগ করেন, তাহলে আইন তাকে সেই শক্তি প্রয়োগ করার অধিকার দিয়েছে, সেটা অপরাধ না। কিন্তু একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে উচ্ছেদ করতে গিয়ে যে সহিংসতা ঘটানো হয়েছিল, যার খেসারত হিসাবে পদ্মা সেতু, মেট্রো রেল, সরকারি প্রতিষ্ঠান, বিটিভি ভবন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উপরে যে হামলা করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, পোড়ানো হয়েছে, এমনকি আইনসঙ্গত দায়িত্ব পালনে নিয়োজিত ল এনফোর্সিং এজেন্সির সদস্যদেরকে হত্যা করা, দেশের প্রায় 400টার উপরে থানা পুড়িয়ে দেওয়া এবং তাকে হত্যা করে ঝুলিয়ে রাখার মতো নির্মমতা, বর্বরতার ঘটনা ঘটানো হয়েছে, এর প্রত্যেকটি কিন্তু অপরাধ। এই অপরাধের কিন্তু কোনো দায় মুক্তির সুযোগ নাই। অপরাধকে কখনো দায় মুক্তি দেওয়া যায় না। এটা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত এবং ক্ষমতা অবৈধভাবে দখল করা, 15 আগস্ট থেকে শুরু করে 1979 সালের এপ্রিল পর্যন্ত কৃতকর্মে যে অবৈধতা ছিল, সেটাকে বৈধ করাবার জন্য যে ইনডেমনিটি অর্ডিন্যান্স 1975 সালের 26শে সেপ্টেম্বর জারি করা হয়েছিল, সেটাকে 1979 সালের 9 এপ্রিল জাতীয় সংসদে সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে পাশ করে সংবিধানের 5ম সংশোধনী নামে অভিহিত করা হয়েছিল। সর্বোচ্চ আদালত বলছে, সবাই মিলে ভোট দিলে হবে না, অপরাধের কখনো দায় মুক্তি হয় না। একইভাবে অপারেশন ক্লিন হার্টের সঙ্গে জড়িতদের দায় মুক্তি দেওয়ার জন্য একটা আইন হয়েছিল। সেই দায় মুক্তি আইনের দৃষ্টিতে অবৈধ ঘোষিত হয়েছে। একইভাবে আরো কিছু দায় মুক্তি অবৈধ আদালতের দৃষ্টিতে সেটা প্রমাণিত হয়েছে। কাজে কেউ দায় মুক্তি এমনভাবে দেওয়ার চেষ্টা করবেন না যেটা বাস্তবে টিকবে না। এনসিপির সভাপতি নাহিদ ইসলাম বলছেন, অনেকে সেফ এক্সিট খুঁজছেন, অনেকে আখের গুছিয়ে নিয়েছেন। সেফ এক্সিট হয় না। অবৈধ কাজ করার যে কর্মটি, অর্থাৎ অবৈধ কাজটি, সেটার কখনো দায় মুক্তি হয় না। এর সঙ্গে অনেক কিছু জড়িত।
এবং শুধু যারা করেছেন তারা না, এই জাতীয় অবৈধ কর্মকাণ্ড করতে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহায়তা করছেন তারাও কিন্তু অপরাধী। একটা উদাহরণ দিয়ে বলি, একটি সরকার থাকা অবস্থায় জাতির সবচেয়ে আশাকাঙ্ক্ষার একটি ভবন, বাঙালি জাতির সব অর্জনের সূতিকাগার বঙ্গবন্ধু ভবন ভেঙে দেওয়ার সময় যারা দাঁড়িয়েছিলেন, সেনাবাহিনী হন, পুলিশ হন, প্রশাসনে যারা ছিলেন, যন্ত্রপাতি দিয়ে যারা সাহায্য করেছেন, দায় কিন্তু তাদেরও। পুলিশের প্রধান চৌধুরী আব্দুল্লাল মামুনকে সেফ এক্সিট দেবার জন্য কি বলা হয়েছে? রাজসাক্ষী হন। তিনি যে সাক্ষ্য দেবেন, এই সাক্ষ্যের আইনগত ভিত্তি কি? হ্যাঁ, ওই সাক্ষ্যের উপর একটা রায়ও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, তাকে মাফ করে দেবেন। এরকম আরো অনেকের জন্য এ ব্যবস্থা হয়তো থাকতে পারে। যিনি নিজের সুবিধা নেওয়ার জন্য সাক্ষ্য দেবেন, সেই সাক্ষ্য কোনোভাবে নিরপেক্ষ গ্রহণযোগ্য সাক্ষ্য হিসাবে কোনোদিন গণ্য হবে না। বিচার বিভাগকে যেভাবে আন্ডারমাইন্ড করে করা হচ্ছে, একটি সরকার থাকা অবস্থায় আর একটি সরকার গঠনের জন্য সেনাপ্রধান অন্যান্যদের নিয়ে যে প্রক্রিয়া করেছিলেন, সেটা কোন আইনে ছিল? দেশের সংবিধান বা অন্য কোন আইন তাকে সাপোর্ট করে? এই প্রশ্নটা কিন্তু খুবই সঙ্গত। সারা দেশে মবের মাধ্যমে যে ধ্বংসাত্মক, ভয়াবহ, নারকীয়, বর্বরচিত ঘটনা ঘটানো হচ্ছে, মানুষ হত্যা, ধর্ষণ, বাড়িঘর লুটপাট করা, পুড়িয়ে দেওয়া সহ অন্যান্যভাবে, এটাকে অপরাধ না? এই অপরাধের সঙ্গে যারা যেভাবে জড়িত, তাদেরকে যারা রক্ষা দিচ্ছেন, সুরক্ষা দিচ্ছেন, সরকার একটা নোটিশ দিয়ে বলছেন জুলাই আগস্টে জনতার দ্বারা ক্ষতিগ্রস্ত বা হত্যাকাণ্ডের শিকার যারা, তারা কোনো বিচার পাবেন না, এই ইন্ডেমনিটি দেওয়ার এখতিয়ার কি ওই সরকারের আছে? না, ওই সরকার নিজেই তো বৈধ না। যিনি বৈধ না, তিনি কাকে কি বললেন তাতেও কিছু যায় আসে না। 1979 সালের সরকার কিন্তু নির্বাচিত সরকার ছিল। জাতীয় সংসদে আইন পাশ করে পঞ্চম সংশোধনের মাধ্যমে যে দায় মুক্তি দিয়েছিল, সেটাই টেকে নাই। এখন যারা ক্ষমতায় আছেন, তাদের এক্সিটের কোনো সুযোগ নাই, সেফ এক্সিটের প্রশ্নই ওঠে না, কারণ তিনি কোনো আইনের দ্বারা প্রতিষ্ঠিত না। অবৈধভাবে যেটা করা হবে সেটা গোড়া থেকেই অবৈধ, শুরু থেকে অবৈধ, তার কৃতকর্ম অবৈধ। ফলে কে কাকে সেফ এক্সিট দিচ্ছেন, কে দায় মুক্তি দিচ্ছেন, এই দায় মুক্তি যিনি দিচ্ছেন তিনিও দায় মুক্ত হবেন না, কারণ তারই অধিকার নাই, আর যাকে দেবেন সেও দায় থেকে মুক্ত হবেন না, কারণ অপরাধের কখনো মুক্তি হয় না, দায় থেকে কখনো মুক্ত হওয়া যায় না। এটা এ পর্যন্ত জুডিশিয়াল হিস্ট্রিতে যত জাজমেন্ট হয়েছে, প্রত্যেকটাই সেটা প্রমাণিত হয়েছে। কাজী যারা ভয়াবহ অপরাধ করে দায় মুক্তির জন্য নামকে ওয়াস্তে একটা নোটিফিকেশন নেবেন, হয় না। দায় মুক্তির জন্য যারা সহায়তা করবেন, তারাও কিন্তু অপরাধের সহায়তাকারী হিসাবে বিচারের মুখোমুখি হতে হবে তাদেরকেও, আজ হোক কাল হোক। অপরাধের কখনো দায় মুক্তি ঘটে না, বরং অপরাধীদের সহায়তাকারীও দায়গ্রস্ত হয়ে যায়, এটাই আইন। কথাটা ভালোই বলছেন, যদিও অনেকদিন পরে বুঝার পরে এই কথাটা বলছেন। কারণ হচ্ছে যে এই গত 1 বছরে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, আপনার উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে সচিব লোয়ার লেভেল পর্যন্ত, যেগুলো চিহ্নিত দুর্নীতিবাজ, অবৈধ ইন্ট্রিম গভর্নমেন্টের, সকলের পাসপোর্ট বাতিল করা উচিত। তবে বাতিলের আগে আরেকটা জিনিস করা উচিত এখন, সেটা হচ্ছে কি জানেন, ম্যাক্সিমাম উপদেষ্টাদের তো আমেরিকান পাসপোর্ট হোল্ডার, তাদের পাসপোর্ট তো আপনি বাতিল করতে পারবেন না।
জব্দ করতে বলছে, উনি না, বলছে এটা জব্দ করতে। এটা জব্দও করতে পারবেন না আপনি, আমেরিকান পাসপোর্ট হোল্ডার, এদের জব্দ করতে পারবেন না। তবে ঘটনা হচ্ছে যে এরা যাতে এয়ারপোর্ট ক্রস করতে না পারে সেই নির্দেশনা জারি করা উচিত, যে এই উপদেষ্টা সহ বাকি যারা, ধরেন আপনার, আমি ফর এক্সাম্পল ধরলাম 50 জন ব্যক্তি পৃথিবীর যেই দেশের পাসপোর্ট হবে তারা দেশ ত্যাগ করতে পারবে না, এই ধরনের নিষেধাজ্ঞা আসা উচিত। এবং ওই যে বারবার আমরা বলিনি যে সেফ এক্সিট ইন্ডিয়ার কাছে কেন চায়, কারণ হচ্ছে এদের সবার ভয় কি জানেন, যে ইন্ডিয়া যদি বলে যে এই সমস্ত লোক আমার আকাশ সীমা ব্যবহার করতে পারবে না, তখন কিন্তু প্রবলেম আছে। এই কারণেই তারা কিন্তু ইন্ডিয়ার কাছে সেফ এক্সিট চায়। বাংলাদেশের তো সমস্যা নাই, যাইতে তবে বিমান নিয়ে ইন্ডিয়ার উপর দিয়া। তো এখন মাসুদ কামালের কথা অর্ধেক ঠিক, বাকি অর্ধেক হচ্ছে যে না, এদের কাউরেই যাইতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত না একটা গভর্নমেন্ট আইসা দেখান না নেই, তার আগ পর্যন্ত কাউকে যেতে দেওয়া হবে না, সব এখানে থাকবে। প্রয়োজনে আপনারা সব উপদেষ্টা একসাথে যমুনাতে থাকেন, যান ডাক্তার ইউনূসের সাথে একসাথে যমুনাতে ঘুমান, কি হয়েছে? সব তো বেডা, আর বেডি 2-4টা যা আছে তাদের জন্য একটা রুম খালি করে দিল, সবাই যাতে ওইখানে থাকে, ওনাদের কাউকে বেরই যেতে যাতে না পারে, এয়ারপোর্ট ক্রস করতে যাতে এরা কেউ না পারে, নো বিশেষ বিমান, নো বিশেষ হেলিকপ্টার। দেশের আপামর জনসাধারণকে বলবো যে এই ঘটনা যদি হয় তাহলে আপনারা খুব দ্রুত কোন নির্দেশনা ব্যতীত এয়ারপোর্ট, সেনা ক্যাম্প সব ঘেরাও করে ফেলেন, নো ইন নো আউট। কারণ এরা হিসাব দিয়া যাইতে হবে, এই দেশকে, দেশের যে যে ক্ষতি করছে এরা হিসাব দিয়া যাইতে হবে, এটাই হচ্ছে যে মূল দাবি। জি রাশেদ হায়দার ভাই, আমি রফিক ভাইয়ের কাছে এই প্রসঙ্গে একটু জানতে চাইবো। সিনিয়র সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক মাসুদ কামাল এই মন্তব্য করেছেন, উপদেষ্টারা দায়িত্ব ছাড়ার আগে তাদের পাসপোর্ট জব্দ করা উচিত, এবং তিনি বিশদ ব্যাখ্যা দিয়েছেন কেন তাদের পাসপোর্ট জব্দ করতে হবে, মানে তারা যেন দেশ থেকে পালাতে না পারে। হ্যাঁ, পরবর্তী গভর্নমেন্ট আসার পর তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিবে, তাদের দুর্নীতি তদন্ত করবে, তারা কি কি ক্ষমতার অপব্যবহার করেছে এসব করবে, তারপর যদি ওরা নির্দোষ হয় ওরা চলে যাবে, এটা বলতে চাচ্ছেন আপনি? কিভাবে দেখেন ওনার এই ভিডিওটা ক্লিপটা আমি পুরোটাই শুনছি, উনি নিজে না, এটা আরেকটা রেফারেন্স আছে, মানব জীবনে একটা কলাম চাপাইছে, মানে ভিন্ন নাম দিয়ে উনি এটা আবার উল্লেখ করছে, এই মোচৌ, মানে দেখেন একটা কলাম লিখলে সাধারণত স্টাফ রিপোর্টার বা রিপোর্টার বা সংবাদক এর নাম দেয়, কিন্তু ওই পুরা কলামটা লেখার পরে নিচে লেখে মোচৌ। তা উনি বলছে যে এটা মোচৌ তো কি হবে, যেহেতু মানব জীবনী লেখছে, এটা তো সম্পাদক মতিউর রহমান চৌধুরী, তাহলে উনি হয়তো হবে, ভুল হতে পারে আমার, উনি এই কথাটা বলছে। এরপরে বিখ্যাত শুরু করলো যে এর ভিতরে কি কি উনি লেখছে। এখানে লেখছে যে এই যে একজন অনেকগুলি জিনিস লেখছে, তো আমি তো আর শুনছি আর কি, পড়ি নাই, যেহেতু একটা জিনিস আসছে যে এক কর্মকর্তাকে অফার করা হয়েছে, ওকে 80 পদায়নের জন্য একটা বড় পোস্টে পদায়নের জন্য 80 কোটি টাকা দিতে হবে। এই 80 কোটি টাকা কাকে দিতে হবে? যাকে যে চাইছে, এটা বলছে যে ওটা হলো ওই মানে ইশারা দিছে হলো মানে যমুনার মানে দিকে চলে যাবে 50%, আর 40 কোটি টাকা মানে যে আলোচনা করছে তাকে দিতে হবে। এই আলোচনাটা কিন্তু ওই পেপারে কিন্তু লেখছে, মাসুদ কামাল কিন্তু এটির উপরে ভিত্তি করে আলোচনা করছে, কিন্তু জিনিসটা কিন্তু বুঝতে পারছেন জিনিসটা। এবং এটা আরো ক্লু তো লাগবে, একটা আলোচনা করতে একটা ক্লু তো লাগবে, আমি কি প্রসঙ্গটা লাগবে। মতিউর রহমান চৌধুরী এখানে বিশ্লেষণ করছে যে আমাদের প্রধান উপদেষ্টা কি জানে যে ওনার যমুনা ওখানে বিক্রি হয়ে যেতেছে, বা যমুনার মানে নিয়ে আলোচনা হচ্ছে, যমুনাকে ইশারা করে আমাদের প্রধান উপদেষ্টা জানে কিনা, এই জিনিস কিন্তু ওই না আলোচনা করছে। মাসুদ ভাই কিন্তু আরো রং চং লাগে আরো মানে বাড়ায় বলছে আর কি। এখানে শুধু এটা না, আরো কয়েকটা অনেকগুলি দুর্নীতির কথা বলেছে। 80 কোটি টাকা তো একটা পদে, তখন মাসুদ ভাই বললো যে একটা সাধারণ পদায়নের জন্য 80 কোটি টাকা। তখন যে ভদ্রলোকটা এই অফারটা করছিল ওই মানে পরবর্তী চিন্তা করে ওই জিনিসটাতে সে যায় নাই, কারণ ওরাকে আবার এনে করছে যে আপনি যদি এই পোস্টটাতে বসেন তাহলে আপনার অনেক সুযোগ সুবিধা, এইগুলির কথাও কিন্তু আলোচনা এখানে করছে ওই যে মতিউর রহমান চৌধুরী। এখন এটা মাসুদ ভাই এটা নিয়ে অনেক আলোচনা মতো আর কি। হ্যাঁ, এখন পরে গিয়ে শেষে লাস্টে গিয়ে বলছো যে এই কথাটা বলছে মাসুদ ভাই যে তাইলে যেহেতু এরকম ঘটনাগুলি ঘটতেছে,
আর মতিউর রহমান চৌধুরী যেহেতু উনি উনার কথা আর কি, মাসুদ ভাইয়ের ভাষ্য, উনি তো আর মানে জাতা লোক না। আর মতিউর রহমান চৌধুরী অরিজিনালি একজন ফাত্রা লোক না, উনি কিন্তু খুব বার্ষিক লোক, সুন্দর কথা বলে এবং খুব আস্তে ধীরে কথা বলে। আগের থেকে দেখলাম সমালোচনা করলেও কিন্তু মানে এমন ভাবে সমালোচনা করে, মানে ভদ্রতার মানে পুরাটাই উনি ইয়ে করে রক্ষা করে চলে। উনার কথাটা ওই মাসুদ ভাই বললো যে সুতরাং উনাকে কিন্তু উনি যে অভিযোগগুলি করছে, সুতরাং এটা কিন্তু ফালায়া দেওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং তাহলে উপদেষ্টা পরিষদের তাদেরকে যাদের নামে ইয়ে আছে, একটু ইয়ে আছে, তাদেরকে তাদের পাসপোর্ট জব্দ করার দরকার, জব্দ করে যাতে পরবর্তী সরকার আসার পরে বাছাই টুচাই করে কিন্তু তাদেরকে ছাড়পত্র দেওয়া হবে। তখন তোরা যেহেতু বিদেশি নাগরিক, উনি বলছে আবার মাসুদ ভাই বলছে যেহেতু ওনার বিদেশি নাগরিক চলে যাবে, সুতরাং এর আগে যাতে না যেতে পারে এই ব্যবস্থা করা হোক। মাসুদ ভাইয়ের এই কথাগুলি কিন্তু আমাদের কথা, জনগণের কথা। জনগণ তো আর বলতে পারে না ওই কথাটা মতিউর রহমান চৌধুরী সাহেব লিখছে পেপারে, এটাকে প্রসিকিউশন করে মাসুদ ভাইরা জাতির সামনে উপস্থাপন করছে। ধন্যবাদ মাসুদ কামাল ভাই, আমি এটা শুনছি পুরাটাই। ধন্যবাদ মাসুদ ভাই, মাসুদ ভাই, আপনিও এটা উপস্থাপন করছে। মানুষ শুনলো, মানুষ দেখুক, বুঝুক দেশে কি হচ্ছে, আগে কি হয়েছিল, এখন কি হচ্ছে। সুতরাং দুর্নীতি হয়ে সারা জীবনই হবে, ওই কথাটা আমিও বলি। কিন্তু এটা একটা দুর্নীতি কোথায় না সব জায়গায় হয়, কিন্তু দুর্নীতি যদি মানে বিচার হইতো সঠিকভাবে তাইলে কিন্তু সহজে হইতো না। কিন্তু আসলে আমাদের দেশে বিচার হয় না, মুশকিল হলো এটাই। দেশে